রাজকন্যা, আপনি এখানে এভাবে ছোটাছুটি করছেন? ওদিকে যে মহারাজের অবস্থা খুব খারাপ, দ্রুত চলুন। কি বলছো কি? বাবা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? এখন যে মন্ত্রীমশাইয়ের ক্ষমতা চারদিকে, কিভাবে আপনাকে বলি যে মহারাজকে চিরতরে শেষ করে সিংহাসন দখলের জন্য মন্ত্রীমশাই মহারাজকে নীরব বিষ দিয়েছে। কে কে এই কন্যা? এত লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, নিশ্চয়ই রাজকন্যা হবে। সামিরকে ধরে বন্দি করার জন্য সব প্রহরীরা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সামির প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়। সামির, চলে এসেছিস? আমি তো ভাবলাম তুই বোধহয় রাজপ্রাসাদের রক্ষীদের হাতে বন্দী হয়ে গিয়েছিস। কি যে বলিস মুকেশ, আমাকে বন্দি করা এত সহজ নাকি? এই পৃথিবীতে এমন কোনো রক্ষী নেই যে আমাকে আটকে রাখতে পারে। বেশ, এখন তো এখান থেকে চল, নইলে তুই ধরা না পড়লেও আমি ঠিক মারা পড়বো। আরে শোন না, তার আগে একটা কথা শোন। আজ রাজকন্যাকে দেখলাম, রাজকন্যার দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল জন্মান্তর থেকে আমি রাজকন্যাকে চিনি। এখন থেকে এই রাজপ্রাসাদে আমি প্রতিদিন আসবো। রাজকন্যাকে এক নজরের জন্য হলেও আমি দেখে যাব। শোন ভাই, তোর যদি প্রতিদিন এসে নিজের জীবনের ঝুঁকি নিতে ভালো লাগে তবে তুই আসবি, কিন্তু আমাকে এই নিয়ে কোনো রকম জোরাজুরি করবি না, বুঝতে পেরেছিস তো? এবারে চল। রাজকন্যা, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, আর আমাকে নিয়ে না ভেবে ওই চোরটাকে ধরার চেষ্টা করুন। এক্ষুনি যান বলছি। মন্ত্রী রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে আসে। আমাকে ধমক দিয়ে কথা বলছেন তো রাজকন্যা? খুব শীঘ্রই এই রাজ্য, রাজপ্রাসাদ আর আপনি সবকিছু আমার হবে। তখন আমার মুখের উপর কথা বলার সাহস আপনার থাকবে না। এখনই আমাকে রাজবুদ্ধির সাথে মহারাজের মৃত্যুর ব্যাপারে কথা বলতে হবে। মন্ত্রী এই কথা বলে রাজপুতের কক্ষের দিকে যায়, আর ওদিকে রাজকন্যা টুনিকে বলে, আচ্ছা শোন না, সবাই তোকে টুনি নামে ডাকে, তাই আমি ভাবছি আমি তোকে অন্য কোনো নাম দেব। আবার একটা নাম দেবেন? তা কি নাম ভেবেছেন? তোকে চোখের সামনে দেখলে আমার খুব ভালো লাগে। তোর সাথে কথা বললে আমি যেন অন্যরকম এক প্রশান্তি অনুভব করি। তোর মাঝেই আমি নিজের সুখ খুঁজে পাই, তাই আজ থেকে তোর নাম দিলাম আমি সুখ পাখি। কি? আমার নাম সুখ পাখি? কেন, নামটা কি তোর ভালো লাগেনি? খুব সুন্দর নাম রাজকন্যা। আমি কি আমার বন্ধুদের এই নামের ব্যাপারে কি বলবো? টুনি এমনটা বলে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখন টুনির চোখ যায় মন্ত্রীর দিকে। আরে মন্ত্রী মশাই না? ওনাকে তো দেখে মনে হচ্ছে রাজপুতের কক্ষের দিকে যাচ্ছেন। ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। মন্ত্রী রাজপুতের কক্ষে প্রবেশ করে, আর টুনি আড়াল থেকে রাজপুত আর মন্ত্রীর কথোপকথন শুনতে থাকে। আরে মন্ত্রী মশাই, আপনি এখানে? কিছু প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিলই। তোমাকে আমি বারবার বলেছি মহারাজ যেন দ্রুত মারা যায় এমন কোনো ব্যবস্থা করো, কিন্তু তুমি তো দেখছি ধীরে ধীরে মহারাজকে সুস্থ করে তুলছো। বিশ্বাস করুন মন্ত্রী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি মহারাজকে মেরে ফেলার, কিন্তু আমার ওষুধ কেন দ্রুত কাজে লাগছে না বুঝতে পারছি না। বুঝতে না পারলে দ্রুত বোঝার চেষ্টা করো। তোমাকে আমি আর মাত্র 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের ভেতর তুমি যদি মহারাজকে না মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। রাজপুতকে এমনটা বলে মন্ত্রী সেই কক্ষ থেকে চলে যায়। টুনি আড়াল থেকে মন্ত্রীর এসব কথা শুনে ফেলে। মন্ত্রী মশাই, আমিও দেখি আপনি কি করে আমাদের মহারাজকে মেরে ফেলেন। টুনি এমনটা বলে রাজ্যের নাম করা এক বৃদ্ধ বুদ্ধের কাছে যায়। বন্ধু মশাই, আছেন নাকি বাড়িতে? টুনির ডাকে এক বৃদ্ধ কাশতে কাশতে বেরিয়ে এলো। কে রে? কে ডাকে আমাকে? আজকাল তো কেউ আর আসেই না আমার বাড়িতে। আমি নাকি বৃদ্ধ হয়ে গেছি, তাই চিকিৎসাও করতে পারি না। আমি এসেছি বন্ধু মশাই, আমি টুনি। আর কে বলেছে আপনি চিকিৎসা করতে পারেন না? আমি তো জানি আপনি কত ভালো চিকিৎসক। আচ্ছা, এবারে বল কেন এসেছে সেখানে? কি চাস আমার কাছে? টুনি বৈদ্যকে মন্ত্রীমশাই আর রাজপুতের সব আলোচনার ব্যাপারে জানালো। বলছিস কি টুনি, এ তো ভয়াবহ ব্যাপার। মহারাজকে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে ওরা। সেই জন্যই তো বলছি আপনি এখন একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনাকে চুপি চুপি রাজকন্যার কাছে নিয়ে যাব। রাজকন্যা আপনাকে সাথে নিয়ে মহারাজের কক্ষে যাবেন। আপনি নিজে চিকিৎসা করে মহারাজকে সুস্থ করে তুলবেন। বেশ, চল এখনই আমাকে প্রাসাদে নিয়ে চল। টুনি সেই বৃদ্ধ বৈদ্যকে রাজকন্যার কক্ষে নিয়ে আসলো। রাজকন্যা, দেখুন কাকে নিয়ে এসেছি। এই রাজ্যের পুরনো বৌদ্ধকে নিয়ে এসেছি। আমি আজকেও মন্ত্রীমশাই রাজবৌদ্ধ কথোপকথন শুনেছি। তারা বলেছে 7 দিনের মধ্যে নাকি ভুল চিকিৎসা করে মহারাজকে মেরে ফেলবে। তাই মহারাজের চিকিৎসার জন্য প্রাসাদে পুরনো বৌদ্ধকে নিয়ে আসলাম। টুনি, তুই খুব ভালো কাজ করেছিস। তুই যদি আমার সাথে না থাকতি তাহলে আমি যে কি করতাম আমি নিজেও জানি না। বৌদ্ধমশাই, দ্রুত চলুন বাবার কক্ষে। অনেক দিন হয়ে গেল বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। এখনো যে বাবার জ্ঞান ফেরেনি। রাজকন্যা বৈদ্যকে নিয়ে রাজার কক্ষে গেল। বৈদ্য রাজাকে দেখতে লাগলো,
আর তখনই বৃদ্ধ বৈদ্যের আসার খবর পেয়ে সেই কক্ষে ছুটে এলো মন্ত্রী। এ কি রাজকন্যা, এনাকে কেন এনেছেন প্রাসাদে? আপনি কি জানেন না ইনি অনেক আগেই অবসর নিয়েছে? তাছাড়া রাজবৈদ্য তো মহারাজের চিকিৎসা করছিলই। দেখুন মন্ত্রী মশাই, বাবা আমার আর আমি এই রাজ্যের রাজকন্যা, তাই আমার বাবার চিকিৎসা কে করবে সে চিন্তাও আমার। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। রাজকন্যা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এখনো তো কিছুই করিনি, আর যদি সত্যি অপমানিত হতে না চান তবে এক্ষুনি এই কক্ষ ছেড়ে চলে যান। মন্ত্রীর পর রেগে সেই কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। বৃদ্ধ বৈদ্যমশাই রাজাকে দেখার পর জানালেন, আমার ধারণা মহারাজকে বিষ দেয়া হয়েছে, আর এই বিষ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। মহারাজ এভাবে অজ্ঞান থাকতে থাকতেই আমাদের ছেড়ে চলে যাবেন। এইসব কি বলছেন বৈদ্য মশাই? আমার বাবাকে কি আর কোনোভাবে বাঁচানো যাবে না? দয়া করে আমার বাবাকে আপনি বাঁচান। এই বিষকে পানি করে দিতে পারে একমাত্র জঙ্গলের পূর্বে থাকা নীল পাহাড়ের নীল মাটি। সেই নীল মাটি খাওয়াতে হবে মহারাজকে, তাহলেই মহারাজ চোখ মেলে তাকাবেন। আমি আমি সেই নীল মাটি আনানোর ব্যবস্থা করছি বৈদ্য মশাই, আপনি একদম ভাববেন না। রাজকন্যা, এই প্রাসাদে বেশিরভাগ রক্ষী মন্ত্রীর অনুগত, তাই কাউকে দিয়ে কাজ করানোটা ঠিক হবে না। আর এখন তো অনেক রাতও হয়ে গেছে, তাই কাল ভোর কেউ জাগার পূর্বে আমাদের বেরিয়ে পড়তে হবে নীল পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ টুনি, সেটাই করব। বৈদ্য মশাই, দয়া করে আপনি আজ রাতটা বাবার সাথেই থাকুন। দেখছেন তো বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। জি রাজকন্যা, তাই হবে, আপনি ভাববেন না। সেদিন রাতেও সামির ভাবতে থাকে সে রাজকন্যার কক্ষে এসে রাজকন্যার সাথে দেখা করবে। সামির, আমি তো ভেবেছিলাম রাজকন্যার সাথে পুনরায় দেখা করতে যাওয়ার কথা তুই বোধহয় এমনি বলছিস, কিন্তু এখন তো দেখছি তুই সত্যি সেখানে যাওয়ার চিন্তা করছিস। শুধু যে রাজকন্যার কক্ষে যাব তা না মুকেশ, আমি তো ঠিক করেছি আমি রাজকন্যার জন্য ফুল উপহার নিয়ে যাব। বেশ, যা, তুই আমাকে ডাকিস না, আমি এই ভাগা ঘরেই ভালো আছি। তা বলে কি করে হয়? তুই না গেলে পাহারা দেবে কে? ছেড়ে দে আমাকে। সামি মুকেশের কোনো কথাই শোনে না, আর মুকেশকে ধরে বেঁধে নিয়ে প্রাসাদের সামনে আসে। তুই এখানেই থাক, সন্দেহজনক কিছু দেখলেই শীষ দিয়ে আমাকে জানান দিবি। সামি মুকেশকে সেখানে রেখে চুপি চুপি রাজউদ্যান থেকে কিছু ফুল নিয়ে নিল, আর রাজকন্যার কক্ষের জানালাতে রাজকন্যার কক্ষে প্রবেশ করলো। সেই সময় রাজকন্যা আর টুনি বসে বসে গল্প করছিল। রাজকন্যা, এই পাখিটি বুঝি আপনার বন্ধু? সামিরের কণ্ঠস্বর শুনেই রাজকন্যা চমকে গেল। এই তুমি, তোমার সাহস কি করে হলো আমার কক্ষে প্রবেশ করার? এই চুপ চুপ! রাজকন্যা চিৎকার দিয়ে প্রহরীদেরকে ডাকার পূর্বেই সামির রাজকন্যাকে চুপ করিয়ে দিল। কি চাও কি তুমি আমার কাছে? এত সাহস এবার কোথায় পেলে তুমি? বলো কি চাও? কেন আমার রাজকন্যাকে জ্বালাতে এসেছো? রাজকন্যা, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আপনার বন্ধু পাখি যদি আমাকে একটু একা কথা বলার সুযোগ দিত। শোনো যুবক, রাজকন্যার সবচেয়ে কাছের বন্ধু আমি, তাই তোমার যা বলার আমার সামনেই বলো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা কি শেষ পর্যন্ত মহারাজকে বাঁচাতে পারবে? আর সামির কি পারবে নিজের অনুভূতির কথা রাজকন্যাকে জানাতে? জানতে হলে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।